হ্যালো স্টুডেন্টস, আজ যে গল্পটি আলোচনা করব তার নাম হচ্ছে আওয়ার রান অ্যাওয়ে কাইটস। লেখিকা লুসি মড মন্টেগোমেরি। উনি একজন কানাডিয়ান মানুষ। কানাডায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার জন্ম 30শে নভেম্বর 1874, মৃত্যু 24 এপ্রিল 1942। 67 বছর বয়সে তিনি মারা যান। তিনি গল্প লিখতেন, কবিতা লিখতেন, ছোট গল্প লিখতেন, উপন্যাস লিখতেন এবং তার সংখ্যাও খুব কম কিছু নয়। তিনি উপন্যাস লিখেছেন 20টা, ছোট গল্প লিখেছেন 530টি, কবিতা লিখেছেন প্রায় 500টি এবং প্রবন্ধ লিখেছেন 30টি। এবং তিনি খুব বিখ্যাত মানুষ। এবং তার বিখ্যাত দুটি উপন্যাস হচ্ছে এমিলি অফ নিউ মুন এবং আরেকটিও খুব চর্চিত উপন্যাস অ্যান অফ গ্রিন গ্যাবলস। যাই হোক, আমরা এই যে গল্পটি পড়ছি আওয়ার রান অ্যাওয়ে কাইট, এই গল্পটা 1903 সালে উনি একটা ম্যাগাজিনে লিখতেন। ম্যাগাজিনটার নাম হচ্ছে নিউ আইডিয়া ওমেন্স ম্যাগাজিন। ওই নিউ আইডিয়া ওমেন্স ম্যাগাজিনে আওয়ার রান অ্যাওয়ে কাইটস অ্যান্ড আদার টয় স্টোরিজ বলে তিনি এই সিরিজ অফ গল্পগুলো প্রকাশ করেছিলেন। তার মধ্যে এই আওয়ার রান অ্যাওয়ে কাইটটিও আছে। রান অ্যাওয়ে কাইট বেশ বিখ্যাত গল্প, দীর্ঘদিন ধরে পড়ানো হচ্ছে এবং মানুষ পড়ছেও। এই গল্পটা পড়ার আগে একটু চরিত্রগুলো আলোচনা করে নিই গল্পটার মানে বলার আগে। এই গল্পটার মানেতে আমরা পরিষ্কার দেখতেই পাচ্ছি বা বুঝতে পারছি আওয়ার রান অ্যাওয়ে কাইট, আমাদের যে ঘুড়িটি, রান অ্যাওয়ে মানে ছুটে চলে যাওয়া, ছুটে তো চলে যায়নি, এখানে ঘুড়িটি চলে গেছিলো। ঘুড়ি যেমন ওড়াতে ওড়াতে কেটে যায় এবং কেটে চলে গেছিলো। এখানে আমরা একটু পার্সনিফিকেশন খুঁজে পাই, কারণ ঘুড়ি তো সেই অর্থে মানুষ নয় বা প্রাণী নয়, তাই নামটার মধ্যে আমরা পার্সনিফিকেশন খুঁজে পাই। এবার এই গল্পটি বলছে ফিলিপ্পা লিট্টি বলে একটি মেয়ে, ছোট মেয়ে, বাচ্চা মেয়ে। তার ভাইকেও আমরা গল্পের মধ্যে বারবার পাই, ক্লড লিট্টি। এই ফিলিপ্পা লিট্টি এবং ক্লড লিট্টির বাবাকেও আমরা এই গল্পে পাই। বাবার নাম দেওয়া নেই। বাবার আরেক ভাইকেও পাই, তারও নাম দেওয়া নেই, তিনি মারা গেছেন। এবং তাদের এক বোনকে পাই, এস্থার, মানে ক্লড এবং ফিলিপ্পা লিট্টির পিসি। এবং এস্থারের 2 ছেলে মেয়ে, ছেলে ডিক এবং মেয়ে হচ্ছে মিমি। তাদেরও আমরা এই গল্পে পাই। এবং তাদের দাদু এবং ঠাকুমাকে পাই। দাদুর নাম ক্লড, ঠাকুমার নাম ফিলিপ্পা। এই দাদু আর ঠাকুমার নামেই ক্লড ও ফিলিপ্পার নাম রেখেছিলেন তার বাবা। আর ক্লড লিট্টি, ফিলিপ্পা লিট্টি, ডিক, মিমি এরা হচ্ছে কাজিন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। এই গল্পে পারিবারিক বিচ্ছেদ, পারিবারিক পুনর্মিলন, বাচ্চাদের খেলাধুলা, একাকিত্ব, আবার সঙ্গী পাওয়ার আনন্দ এবং ভাই বোনের বিচ্ছেদ, ভাই বোনের মিলন, এইসব নিয়ে গল্প। খুব হার্ট টাচিং, হৃদয়স্পর্শী গল্প, বিখ্যাত গল্প। এবং এই গল্পটা আমার ধারণা এবং বিশ্বাস যে সবারই ভালো লাগবে। এবার গল্পটা পড়ি। গল্পটায় শুরু হচ্ছে, of course there was nobody for us to play with on the big half moon. big half moon হচ্ছে একটি দ্বীপ। এখানে 2টি জায়গার নাম আছে, গল্পে আমরা বারবার পাবো, বিগ হাফ মুন আর মেনল্যান্ড। মেনল্যান্ডে থাকতে হচ্ছে এস্থার, আর ক্লড এবং ফিলিপ্পা লিট্টির এবং তার বাবা থাকতে হচ্ছে বিগ হাফ মুনে। We just had to make the most of each other and we did. আমাদের সব কিছু নিজেদের মধ্যেই করতে হতো and we did, আমরা তাই করতাম।
উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। এই যখন বলছে আমরা বিগ হাফ মুন দ্বীপে থাকতাম। উই আর ফাদার, ক্লড অ্যান্ড আই, আমরা হচ্ছে ওই ফিলিপ্পা লিট্টি বলছে বাবা, ক্লড এবং আমি। অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক, সবার নাম বলেছে কিন্তু এখানে। গল্পটা একটু আগে পরে করে বলা আছে। ইট ইউজ টু বি অনলি ফাদার, ক্লড অ্যান্ড আই, কিন্তু মূলত আমরা তিনজনই থাকতাম, মানে যখনকার কথা বলছে তখন। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট, এটা একটা ঘুড়ির জন্যে, দ্যাট দেয়ার আর মোর অফ আস। একটা ঘুড়ি এখানে একটা সাংঘাতিক ভূমিকা পালন করেছে, তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং এই ঘুড়ি এখানে আসলে যোগসূত্রের কাজ করেছে, একটা পারিবারিক পুনর্মিলনের। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, এবং আমি এই গল্পটাই তোমাদের বলবো। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বাবা বিগ হাফ মুনের যে লাইট হাউস ছিল, লাইট হাউস হচ্ছে একটা বাতি স্তম্ভের মতো, যেটা স্থলভাগে থাকে, যেটা সমুদ্রের যে যান চলাচল করে, জাহাজ হোক বড় নৌকা হোক, তাদের স্থলপথকে চেনায়। সেই একটা বাতি স্তম্ভের বা লাইট হাউসে ক্লড এবং ফিলিপ্পা লিট্টির বাবা কাজ করতেন। আই অ্যাম 11 years old, ফিলিপ্পার 11 বছর বয়স, ক্লড ইজ 12, তার মানে ক্লড হচ্ছে ফিলিপ্পার দাদা। ইন উইন্টার, শীতকালে, ওয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, যখন বন্দর জমে যায়, উই অল মুভ ওভার টু মেন আইল্যান্ড, তখন ওই বিগ হাফ মুনের সব মানুষই মেন আইল্যান্ডে চলে যায়, ওখানে গিয়ে বসবাস করে। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যেই বসন্ত ফিরে আসে, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, আমরা আবার আমাদের প্রিয় দ্বীপে ফিরে চলে আসি। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস ওয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন। এবং মজার অংশ হচ্ছে, আমাদের যখন ফেরার সময় হয় মেন আইল্যান্ড থেকে বিগ হাফ মুনে, তখন ওখানকার মানুষরা আমাদের জন্য খুব দুঃখ করে, করুণা করে। দে সেড, তারা বলতো, উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, আমরা কি একা একা থাকি বিগ হাফ মুনে। দ্যার ইজ নো আদার চিলড্রেন নিয়ার আস, আমাদের আশেপাশে কোনো শিশু নেই, মানে ক্লড ও ফিলিপ্পার সমবয়সী কোনো শিশু ছিল না বিগ হাফ মুন আইল্যান্ডে। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস, অবশ্যই আমরা চাইতাম আমাদের কিছু সমবয়সী সঙ্গী থাকতো যাদের আমরা সঙ্গে খেলতে পারতাম। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেপস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। পাইরেট কেপস একটা খেলা, সেই খেলাটা বা অন্যান্য খেলার জন্য দুজন যথেষ্ট নয়। বাট উই ইউজ টু কোয়ারেল আ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, কিন্তু শীতকালে আমরা যখন মেনল্যান্ডে যেতাম, তখন সেখানে অন্যান্য বাচ্চাদের সঙ্গে আমরা কিন্তু বেশ ঝগড়াঝাটি করতাম। So it was perhaps that as well that there were none of them on the big half moon. এবার কি বলছে? এবার বলছে যে বিগ হাফ মুন আইল্যান্ডে আমাদের কিন্তু ঝগড়া করার কেউ ছিল না। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড, ক্লড এবং আমি কখনোই ঝগড়া করিনি। টু বি শিওর ফাদার্স ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস, এবং এটাও নিশ্চিত ছিলাম যে বাবার আমাদের ছাড়া আর কোনো আত্মীয় নেই। দিস ইউজ টু বি পাজল ক্লড অ্যান্ড মি, এটা আমাদের খুব অবাক করতো। এভরিবডি অন দ্য আইল্যান্ড হ্যাড রিলেশনস, এই আইল্যান্ডে, এই দ্বীপে সবার কোনো না কোনো আত্মীয় ছিল। ওয়াই হ্যাড নট উই, আমাদের কেন নেই? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড, এটা কি ছোটোর মতো করে ভাবতো, এটা কি আমরা এই দ্বীপে থাকি বলে আমাদের কোনো আত্মীয় স্বজন নেই? উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজেন্স, আমরা ভাবতাম এটা খুব আনন্দের হতো আমাদের যদি এরা কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা এবং খুঁড়তো ভাই বোন এইসব আমাদের থাকতো। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, একদা আমরা আমাদের বাবাকে জিজ্ঞেস করেছিলাম। বাট হি লুকড সো সরোফুল দ্যাট হি উইশড হি হ্যাড নট, এবং তাকে এত দুঃখী দেখেছিলাম সেই প্রশ্ন করার পর যে আমাদের মনে হয়েছিল সত্যি আমাদের বোধহয় কোনো আত্মীয় স্বজন নেই। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট, না তারপরে তাদের অবাক করেই তার বাবা বলেছিল যে না এটা আমারই দোষ। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মেন্ট, ক্লড এবং ফিলিপ্পা ছোট শিশু তো বাচ্চা, ওর বাবা কি বলেছিল ঠিক সেটা বুঝতে পারেনি। তারপরে কি হলো? ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার, গ্রীষ্মকালে বিগ হাফ মুন খুব সুন্দর। ওয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড চার্ম, এবং তখন এত সুন্দর
বন্দরটা নীল, শান্ত, ধীর স্থির, মনোরম, উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস, হালকা হাওয়া এবং জলে তরঙ্গ। এভরি সামার উই হ্যাড সাম হবি, প্রত্যেক গরমে গ্রীষ্মে আমাদের কিছু কার্যক্রম ছিল। হবি মানে হচ্ছে আমাদের দৈনন্দিন কাজের বাইরে আমাদের যে অভ্যাস, সেরকম ওই ছোটো দুটি ছেলেমেয়েরও ছিল। কি ছিল? দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম। এবার আমরা জানতে পারি ডিক এবং মিমি গত গ্রীষ্মে এই বিগ হাফ মুন আইল্যান্ডে এসেছিল। উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। তারা আসার আগে এরা ক্লড এবং ফিলিপ্পা নিয়ে ঘুড়ি নিয়ে খুব পাগলামি ছিল তাদের। আ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম। ওরা যখন মেনল্যান্ডে গেছিলো আগের শীতে, তখন একটি ছেলে ওদের দেখিয়ে দিয়েছিল কী করে ঘুড়ি বানাতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস। এবং বিগ হাফ মুনে ফিরে এসে তারা অনেক ঘুড়ি বানিয়েছিল। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার এন্ড অফ দ্য আইল্যান্ড। ক্লড খেলতে খেলতে ওই দ্বীপের একটা অন্য দিকে চলে যেত। অ্যান্ড উই উড প্লে, এবং তারা খেলতো শিপরেক্ট মারিনার, মানে জাহাজ ডুবে গেছে, ভেঙে ডুবে গেছে এরকম এর নাবিকদের খেলা। টু ইচ আদার উইথ কাইটস, সিগন্যালিং ইচ আদার উইথ কাইটস। তারা ঘুড়ি দিয়ে দুটো হারিয়ে যাওয়া নাবিকের, পথভ্রষ্ট নাবিকের সিগন্যাল দিত, মানে আমি এখানে আছি, তুমি ওখানে আছো। মানে একজন সিগন্যাল দিচ্ছে আমি এখানে আছি ঘুড়ি দিয়ে, আরেকজন এখানে দিচ্ছে আমি এখানে আছি। এই সিগন্যালের মাধ্যমে, এই নির্দেশের মাধ্যমে তারা একে অপরকে খুঁজে পাওয়ার খেলা। উই হ্যাড আ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কাভার্ড উইথ লাভলি রেড পেপার। তাদের একটা ঘুড়ি ছিল, যে ঘুড়িটা খুব সুন্দর, লাল বড় ঘুড়ি, লাল কাগজ দিয়ে তৈরি আর কি। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট। তার উপর ছোটো ছোটো সোনালি তারা আটকে দিয়েছিল, দেখতে সুন্দর হয়েছিল। অ্যান্ড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, এবং তার উপরে আমাদের নাম লিখে দিয়েছিলাম, ক্লড লিট্টি অ্যান্ড ফিলিপ্পা লিট্টি, বিগ হাফ মুন লাইট হাউস। এবং ঠিকানাও লিখে দিয়েছিল, বিগ হাফ মুন লাইট হাউস। ঠিকানা লিখে দেওয়া ঘুড়ি। আমরা এই জিনিস আমরা অনেকেই জানি এটা। রবীন্দ্রনাথও কাগজের নৌকা তৈরি করে তাতে নিজের ঠিকানা লিখে জলে ভাসিয়ে দিতেন। এটার সঙ্গে খানিকটা মিল আছে। ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। একদিন ঘুড়ি ওড়ানোর জন্য অসাধারণ হাওয়া উঠেছিল। আই অ্যাম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড। ফিলিপ্পা লিট্টি নিশ্চিত ছিল না এত হাওয়া, সুন্দর হাওয়া কী করে হলো। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, বাড়ি থেকে যখন ঘুড়িটা আনছিলাম, সেই লাল ঘুড়িটা যার উপর সোনালি তারা লাগানো আছে, আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স। আমি যে কোনোভাবেই হোক ধাক্কা খেয়ে পড়ে গেছিলাম পাথরের ওপরে। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং আ বিগ হোল। ফিলিপ্পার কনুইটা ওই ঘুড়িটার ভেতরে, ঘুড়িটা ছিঁড়ে তার কনুইটা ঢুকে গেছিল, এবং এটা বড় হোল, গর্ত না, ছিঁড়ে একটা বড় ছেঁড়া অংশ তৈরি হয়েছিল। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। হাওয়া যতক্ষণ আছে তার মধ্যে যদি আমাদের ঘুড়িটাকে ওড়াতে হয়, তাহলে তাড়াতাড়ি ওটাকে সারিয়ে নিতে হবে কাগজ লাগিয়ে। উই রাশড ইন টু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার। লাইট হাউসের ভেতরে ছুটে গেলাম কাগজের জন্য। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার। আমরা জানতাম আর লাল কাগজ নেই। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি। হাতের কাছে যা প্রথমে পেলাম তাই নিয়ে নিলাম। অ্যান ওল্ড লেটার, একটা পুরনো চিঠি, লাইং অন দ্য বুককেস ইন দ্য সিটিং রুম। বসার ঘরে বুককেসের ওপরে চিঠি ছিল। উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার। ওই চিঠিটা দিয়ে ঘুড়ির ছেঁড়া অংশটাকে সারিয়ে তুললাম। দুদিকেই লাগালাম শিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, এবং আগুনে শুকিয়ে নিলাম। উই স্টার্টেড আউট। আমরা এবার শুরু করেছিলাম। অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট, এবং তারপর সেই ঘুড়ি আকাশে উড়ল লাইক আ বার্ড, পাখির মতো। এটা তুলনা দিয়েছে, এগুলোকে সিমিলি বলে। লাইক আ বার্ড, পাখির মতো তুলনা দিচ্ছে। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, অসাধারণ হাওয়া ছিল সেদিন। অ্যান্ড ইট সোড, অনেক ওপরে উঠে গেছিলো ঘুড়িটা। অল অ্যাট ওয়ান্স, হঠাৎ স্ন্যাপ, ছিঁড়ে গেল কিছু একটা, হাত থেকে কিছু ছিঁড়ে বেরিয়ে গেল। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড দাঁড়িয়ে ছিল, স্ট্যান্ডিং উইথ আ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড।
এক টুকরো ওই ঘুড়ি আড়ানোর সুতো হাতে নিয়ে সে দাঁড়িয়ে আছে, লুকিং ফুলিশ, বোকার মতো। সে খুব বিস্মিত হয়েছে, অবাক হয়ে গেছে। আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড। আমাদের ঘুড়িটা মেনল্যান্ডের দিকে উড়ে চলে গেল। এই যে ঘুড়িটা হঠাৎ হাত থেকে ছিঁড়ে উড়ে চলে গেল, এটাকেই লেখিকা প্রথমে গল্পের যে নাম দিয়েছেন আওয়ার রান অ্যাওয়ে কাইট। আসলে এই ঘুড়িটাই যে উড়ে হাত সুতো ছিঁড়ে উড়ে যাওয়া, এর মধ্যে একটা অসাধারণ গল্প লুকিয়ে আছে। সেই গল্পটা কি? এ মান্থ লেটার আ লেটার কেম ফর ফাদার। 1 মাস বাদে একটা চিঠি এলো আমার বাবার কাছে। আফটার ই ফিনিশড রিডিং ইট, তিনি লেখাটা তার পড়া হওয়ার পরে, হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। দেখে মনে হচ্ছিল তিনি কাঁদছেন। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট? তোমরা কি জানতে চাও এই ঘুড়িটির কী হয়েছে? তোমাদের যে ঘুড়িটা সুতো ছিঁড়ে উড়ে গেছিল। হি সেড, আমার বাবা আমাদের বললেন। দেন হি স্যাট ডাউন বিসাইড আস, তিনি আমাদের পাশে বসলেন। অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি, এবং তারপর তার গোটা গল্পটা, যে গল্পটা তিনি এতদিন আমাদের বলেননি, সেই গল্পটা তিনি আজকে বললেন। কি বললেন? ফাদার হ্যাড আ ব্রাদার অ্যান্ড আ সিস্টার। তার একটা ভাই ছিল এবং বোন ছিল। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার, ভাইয়ের সঙ্গে ভীষণ ঝগড়া হয়েছিল। অ্যান্ড লেফট হোম, বাড়ি ছেড়ে বেরিয়ে চলে এসেছিলেন। ইয়ার্স আফটারওয়ার্ড, অনেক বছর পরে, হি ফেল্ট সরি, তার ওই ঝগড়া করে বেরিয়ে আসার জন্য তার অনুতাপ হয়েছিল, দুঃখ হয়েছিল। ওয়েন হি ওয়েন্ট ব্যাক, তখন সে ফিরে গেছিল। হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড, তিনি তখন গিয়ে জানতে পারেন তার ভাই মারা গেছে। অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, এবং সে তার বোনকে আর ওই মেনল্যান্ডে, এই যেখানে গেছিলেন বা মেনল্যান্ডই বলবো, সেখানে খুঁজে পাননি। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার। এখনই যে চিঠিটা পেয়েছেন সেটা হচ্ছে তার বাবা, যেটা পেয়েছেন সেটা হচ্ছে তার বোনের। আন্ট এস্থার, মাদার অফ ডিক অ্যান্ড মিমি, ডিক এবং মিমির মা। হি ওয়াজ আ উইডো, সে বিধবা, তার স্বামী মারা গেছেন, মানে ক্লড এবং ফিলিপ্পার পিসেমশাই মারা গেছেন। হু লিভড 100 of miles আইল্যান্ড, এই ইনল্যান্ড, তিনি 100 মাইলের মতো, লিভড 100 miles ইনল্যান্ড, ওই মেন আইল্যান্ডের অনেক ভেতরে তিনি থাকতেন। ওয়ান ডে ওয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস, ডিক অ্যান্ড মিমি যখন জঙ্গলে কোনো কারণে গেছিলেন, দে ডিসকভার্ড দ্য কাইট অন দ্য টপ অফ দ্য ট্রি অ্যান্ড ক্যারিড ইট হোম। গাছের মাথায় ঘুড়িটা আটকে ছিল, তারা ঘুড়িটাকে বাড়ি নিয়ে আসে। ওয়েন দেয়ার মাদার স দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার, যখন তার মা দেখে ঘুড়িটায় একটা চিঠি আঠা দিয়ে লাগানো আছে, প্যাচড মানে হচ্ছে কিছু আঠা দিয়ে লাগানো থাকা, ওই যে ঘুড়িটি ছিঁড়ে গেছিলো সেইখানে যে চিঠিটা দিয়ে তারা ঘুড়িটাকে সারিয়েছিল আঠা দিয়ে লাগিয়ে, সেই চিঠিটা আন্ট এস্থার দেখে। শি টার্নড পেল, সে বিবর্ণ হয়ে যায়, তার মুখ বিবর্ণ হয়ে যায় ছবিটা, চিঠিটা পেয়ে, দেখে আর কি। ইট ওয়াজ দ্য ভেরি লেটার শি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার। এই চিঠিটাই সে একদিন সে তার ভাইকে লিখেছিল। ইট ওয়াজ দ্য ভেরি লেটার, সেই বিশেষ চিঠিটা, শি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার, তার ভাইকে লিখেছিল। ফিলিপ্পা ওয়াজ হার ব্রাদার্স নেম, মাদার্স নেম, ফিলিপ্পা তার মায়ের নাম। অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স নেম, এটা, এবং ক্লড তার বাবার নাম, যেটা আমি বলেছিলাম। এস্থার এবং তার বাবা এবং তার মৃত ভাইয়ের বাবার নাম ক্লড, মায়ের নাম ফিলিপ্পা। শি নিউ হু উই মাস্ট বি, এবং তিনি জানতেন যে আমরা কে। সো শি স্যাট ডাউন অ্যান্ড রোড টু বিগ হাফ মুন অ্যান্ড ফাদার রিসিভ দ্য লেটার, এবং সে সোফায় বসেন এবং বাবার হাতে যে চিঠিটি এখন আছে সেই চিঠিটি তিনি লেখেন। নেক্সট ডে, তার পরের দিন, ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্টার, ডিক অ্যান্ড মিমি উইথ হিম। বাবা যান, আন্ট এস্টার, ডিক এবং মিমিকে সঙ্গে নিয়ে আসেন। দে হ্যাভ বিন এভার হিয়ার এভার সিন্স, তারপর থেকে তারা এখনও আমাদের সঙ্গেই আছেন। আন্ট এস্টার ইজ এ ডিয়ার, খুব ভালো মানুষ। অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস, এবং ডিক এবং মিমি, তার যে কাজিন ব্রাদার অ্যান্ড সিস্টার, তারাও ভীষণ হাসি খুশি দুটি বাচ্চা। এইটা হচ্ছে গল্পটা। এবার এই গল্পটা পড়ে আমরা যে জিনিসগুলোর ভেতর দিয়ে আসি, যে জিনিসগুলো আবিষ্কার করি, এটা গল্পের মধ্যে তো অনেক কিছু বলা থাকে। এই গল্পের মধ্যে যে বিশেষ বিষয়গুলো বলা আছে সেটা হচ্ছে একটা পরিবারের পুনর্মিলন। অনেক দিন আগে
একটি মানুষ তার ভাই এবং বোনকে হারিয়েছিল এবং ভাইকে চিরতরে হারান এবং তার বোনকে কিছুদিনের জন্য হারিয়েছিলেন। এবং একটি চিঠি যেটা কিনা একটা ঘুড়ি ছিঁড়ে গেছিলো, সেখানে আঠা দিয়ে লাগানো হয়েছিল, সেটা পাওয়ার পরে তারা খুঁজে পায়। এটা একটা খুব হৃদয়স্পর্শী গল্প, টাচিং স্টোরি, আর চার্মিং স্টোরি, খুব আনন্দদায়ক গল্প। এবং এটা একটা বন্ধুত্বের গল্প। এখানে একটা বন্ধুত্ব আছে যে ছেলেটি ঘুড়ি বানাতে শিখিয়েছিল। কারণ ছেলেটি যদি ঘুড়ি বানাতে না শেখাতো তাহলে এরা ক্লড এবং ফিলিপ্পি ঘুড়ি বানাতেও না। ঘুড়ি না বানালে তারা ঘুড়িটা ছিঁড়তেও না। সেখানে চিঠি দিয়ে চিঠিটা দিয়ে আঠা দিয়ে ঘুড়িটাতে লাগানোও হতো না, আনটাচ তারা পেতো না। ফলে এখানে একটা ফ্রেন্ডশিপ, একটা সহযোগিতা, এটাও আমরা খুঁজে পাই। এবং আর কি খুঁজে পাই গল্পটার মধ্যে? সেপারেশন, বিচ্ছিন্নতাও আছে। তারা দীর্ঘদিন বিচ্ছিন্ন ছিল। এবং গল্পটার মধ্যে আরেকটা আইডেন্টিটি, তাদের পরিচিতি। গল্পের প্রথম দিকে পাই আমরা ফিলিপ্পি বলছে যে তাদের একটা ভাই বোন থাকলে ভালো হতো, কাকা কাকিমা, পিসে মশাই, জ্যাঠা জেঠিমা এইসব থাকলে ভালো হতো, তারা একসঙ্গে থাকতো, খেলতো। হ্যাঁ, এটা বিচ্ছিন্নতার জন্য দুঃখ প্রকাশ করেছিল। আর আইডেন্টিটি হচ্ছে, সে বলেছিল, ফিলিপ্পি একবার বলেছিল যে এখানে বিগ হাফ মুন আইল্যান্ডে তাদের অন্যান্যদের আত্মীয় স্বজন আছে, তাদের কেউ নেই। এবার কিন্তু তারা একটা পরিচিতি খুঁজে পেল, তাদেরও আত্মীয় স্বজন আছে, তাদের একটা পিসি আছে, পিস্তত ভাই আছে, পিস্তত বোন আছে। এইগুলো কিন্তু খুব একটা লুসিড, সহজ সরল ভাষায় লুসি মন্টেগোমেরি সুন্দরভাবে তিনি বর্ণনা করেছেন। এবং আমরা যত গল্পটা এগিয়েছে আমাদের তত আকর্ষণ বেড়েছে যে কি হয় শেষ অবধি কি হয়। ছোট গল্পে সাধারণত আমরা দেখি গল্পটার শেষে গল্পটা শেষ হয়ে যাওয়ার পরে আমাদের প্রচুর প্রশ্ন থেকে যায়, এরপরে কি হলো। কিন্তু এই ছোট গল্পটা কিন্তু ওরকম নয়। ছোট গল্পটি মিলনের গল্প, কমেডি বলতে পারি আমরা। নাটকের ক্ষেত্রে আমরা কমেডি বলি, মিলনাত্মক নাটককে। এই গল্পটারও যে শেষটা যেটা হচ্ছে সেটা একটা কমেডি। এখানে আমরা মিল দেখতে পাচ্ছি। এস্থারের সঙ্গে তার ভাই বা দাদা যাই হোক তার মিল হলো, ফিলিপ্পা এবং ক্লডের সঙ্গে টম, ডিক আর মিমির মিলন হলো। এই যে মিলন, এবং তার সঙ্গে আমরা প্রকৃতিকেও খুব সুন্দরভাবে পাই। বিগ হাফ মুন স্প্রিংয়ের সময় কি সুন্দর থাকে, বর্ষাকালে জমে যায় এবং সেখানকার জল জমে যায়, তারা চলে যায়, জল জমার আগে তারা চলে যায় মেনল্যান্ডে, আবার ফিরে আসে। এই যে প্রাকৃতিক বর্ণনা, এবং এই বিভিন্ন বর্ণনার জন্য প্রচুর ইমেজারি বা শব্দকল্প বা দৃশ্যকল্পের অবতারণা করেছেন, সেগুলো খুব মনোগ্রাহী, আমাদের খুব ভালো লেগেছে। এবং ভালো লেগেছে বলেই গল্পটা শেষে গিয়ে আমাদের একটা পরিতৃপ্তি আসে যে কি সুন্দর গল্প। বাচ্চাগুলো তাদের পিসিকে পেল, ভাই তার বোনকে পেল, বোন তার ভাইকে পেল, এবং দুটি বাচ্চা চারটে আছে, আসলে চারটে বাচ্চা ছেলে মেয়ে তাদের সঙ্গী পেল, তাদের পরিচিতি পেল। এইটা হচ্ছে আওয়ার রান অ্যাওয়ে কাইটের গল্প।